স্টোরি অফ লাভ। কণ্ঠ আমাদের, অনুভূতি আপনাদের। হারিয়ে যাই ভালোবাসার গভীরে। গায়ের রং লইয়া কথা কইলে একটা মাইনষের যে কতটা কষ্ট লাগে তা যদি মাইনষে বুঝতো তাইলে হয়তো আর কখনো গায়ের রং লইয়া কথা কইতো না, তাই না আম্মা? উঠানে পিড়িতে বসে চাল ঝাড়ছিলেন অলকানন্দা। হঠাৎ মেয়ের এমন কথায় হাত থমকে যায় তার। চোখ দুটো ছলো ছলো করে ওঠে। তবে এই দুর্বলতাকে আড়াল করে তিনি মেয়ের দিকে তাকিয়ে শক্ত গলায় বলেন, তুই আবার এমন কথা কইতাছস শ্যামা? তোরে না কইছি মাইনষের কথায় কান না দিতে। তুই জানোস না মানুষ মাইনষের দুর্বলতাকে লইয়া কথা কইয়া মজা পায়। বাইরের মাইনষে কইলে আমার কষ্ট হয় না আম্মা। বাইরের মাইনষের কথা আমার গায়ে ছুঁইয়া গেছে, কিন্তু আমার আপন মানুষ তারা কেন আমারই সব সময় খোঁটা দিয়া কথা কয় আম্মা? কথার আঘাতে সবচেয়ে বেশি ব্যথা দেয় আম্মা। দেহের আঘাতে না মরলেও কথার আঘাতে বারবার মরি আমি। আমি কি আর নিজে থাইকা কালা হইছি? হই আল্লাহ তো আমারই কালা বানাইছে। মেয়ের কথার পরিপ্রেক্ষিতে কি বলবে বুঝতে পারে না অলকানন্দা। গত 19 বছর ধরে তো অনেক কিছুই বলেছেন তিনি, কিন্তু কারো ভাবনার কোনো পরিবর্তন হয়েছে কি? না, হয়নি। আচ্ছা, মানুষের গায়ের রংটাই কি সব কিছু? অলকানন্দা বলেন, শোন শ্যামা, একখান কথা সব সময় মনে রাখবি। আল্লাহ কাহুরে অসুন্দর বানায় না, মানুষ মাইনষেরে অসুন্দর বানায়। আর কেডা কয় তুই কালা? তুই তো আমার শ্যামসুন্দরী মাইয়া, যার সৌন্দর্য সবার চোখে পড়বো না, সবাই বুঝবো না তোর সৌন্দর্য। মায়ের কথায় নীরব থেকে তাচ্ছিল্যের হাসি হাসে শ্যামা। জড়সড় হয়ে বসে দুই হাতের উপর মাথা রেখে নিঃশব্দে চোখের পানি বিসর্জন দেয় সে। আসরের আজানের ধ্বনি বেজে ওঠে। অলকানন্দা চলে গেছেন রান্নাঘরে, আর শ্যামা একই ভঙ্গিতে বসে মন দিয়ে আজানের ধ্বনি শুনছে। এমন সময় পাশ থেকে কেউ খ্যাক খ্যাক করে চেঁচিয়ে বলে ওঠেন, এই মাইয়া আজান দিতাছে কানে যায় না? অমন সংশয়ের মতো বইসা আছো স্কিল লাইগা? আমার অজুর পানি কেডাই দিব? দাদির কথায় ধরফরিয়ে উঠে দাঁড়ায় শ্যামা। চোখের কোণে জমে থাকা শুকনো পানি আবারও মুছে নেয়। তারপর দৌড়ে যায় অজুর পানি আনতে। পানি নিয়ে ফিরে এসে দেখে দাদি কলপারের বাইরের কাঠের দরজার উপর বসে আছেন, কপালে ভাঁজ এবং চোখ মুখে একরাশ রাগ নিয়ে। শ্যামা ভয়ে ভয়ে দাদির সামনে গিয়ে অজুর বদনাটা এগিয়ে দেয়। এমন সময় কাপড়ি বুড়ি অর্থাৎ শ্যামার দাদি তিরস্কারের স্বরে বলে ওঠেন, এই মাইয়া, তোর তো চেহারায় কোনো সি নাই, তার উপর আবার সারাটা দিন এমন ব্যারামি মানুষের নাকান ঝিম দইরা থাহস। তোর যে কি হইব কেডায় জানে। আইস মোকলেস বাড়ি আহুক, তারপর তোর একখান দফা রফা কইরাই সারমো। তোরে আর সহ্য হইতাছে না আমার। দাদির কথায় শ্যামার বাড়িয়ে দেওয়া হাত থমকে যায়। গলার শব্দ রুদ্ধ হয়ে আসে, যেন গলায় নিঃশ্বাস আটকে গেছে। দলা পাকিয়ে আছে শ্বাসটুকু। দু চোখ ছলছল করে ওঠে, তবুও মাথা নিচু করে নিজেকে সামলে নিয়ে পানির বদনাটা এগিয়ে দেয়। এমন সময় বাড়ির দেউরির কাছ থেকে কেউ উচ্চস্বরে ডেকে ওঠেন, কই গো মোকলেস মিয়া, বাড়ি আসনি? শ্যামার দাদির চোখ চকচক করে ওঠে। তিনি উত্তেজিত হয়ে বলেন, সৈয়দ কটক আইছে যে, ওই সৈয়দ এইখানে আয়। মোকলেস বাড়িতে নাই, তোর লগে আমার কথা আছে, আয়। সৈয়দ ঘটকের কথা শুনে শ্যামা ধক করে ওঠে। এক দৌড়ে চলে যায় রান্নাঘরের দিকে আম্মার কাছে। শ্যামাকে এইভাবে দৌড়ে পালাতে দেখে কাপড়ি বুড়ি মুখ বাঁকিয়ে দাঁতে দাঁত চেপে বলে ওঠেন, মানুষের ঘরে এমন মাইয়া জন্মায় নাই যারে লুকাইয়া লুকাইয়া রাহন লাগে। এরপর সৈয়দ ঘটকের উদ্দেশ্যে বলেন, ওই সৈয়দ, এই মাইয়াটারে যত তাড়াতাড়ি সম্ভব আমার বাড়ি থেকে বাইর করার ব্যবস্থা কর। হ্যাঁ, ওরে যে আর সহ্য হইতেছে না আমার। কি করবো কও খড়ি? তোমাগো মাইয়ার যে গায়ের রং, তাতে তো সম্বন্ধ নিয়ে যাওয়ার আগেই সেই সম্বন্ধ ভাঙ্গা যায়। গায়ের রঙের কথা শুনলে না কইরা দেয় সবাই, দেখার হেতু প্রকাশ করে না। তোমাগো বাকি দুইটা মাইয়ার মতো গায়ের রং হলে তো পাত্রের লাইন লাগায় দিতে পারতাম। এইটারে বাদ দিয়া আগে ছোটটারে বিয়া দাও, তারপর এইটার ব্যবস্থা করা যাইব না। কি কস? আমি আমার ময়নারে এখন বিয়া দিব না, আগে এই আপদটারে বিদায় করমু, তারপর আমার ময়নারে অনেক বড়লোক বাড়িতে বিয়া দিমু। তুই এখন যা, এইটার একটা ব্যবস্থা কর। সৈয়দ ভারী শ্বাস ফেলে হতাশা প্রকাশ করে বলেন,
আচ্ছা খড়ি, আমি দেখতাছি কি করবার পারি। এখন আসি। এইদিকে শ্যামা দৌড়ে এসে মায়ের কাছে হুড়মুড়িয়ে বসে, কাপা গলে বলে, আ- আ- আম্মা, ওই ওই সৈয়দ ঘটক আবার আইছে। দাদি আবার ওনারে ডাকছে আম্মা। অলকা ভ্রু কুচকে খানিক সময় নিয়ে বলেন, তাতে তুই ভয় পাইতাছস কিল লাইগা? তোর লগে আমি সব সময় থাকমু। তোর জীবনের সব সিদ্ধান্ত যখন আমি লইছি, তখন তোর জীবনের এই সব থাইকা বড় সিদ্ধান্তটাও আমিই নিমু। তোর কেউ কোনো ক্ষতি করতে পারবো না রে মা। শেষের কথাটা মেয়েকে বুকে জড়িয়ে ধরে বলেন তিনি। পাশ থেকে কাপড়ি বুড়ি দাঁতে দাঁত পিষে বলে ওঠেন, আদিক্ষেতা দেখলে গা জইল্লা যায়। জন্ম দিছস তো একটা কালা মাইয়া, আরও তো 2টা মাইয়া পেটে ধরছস, ওরা তো এমন কালা হয় নাই। শাশুড়ির কথায় অলকানন্দা শান্ত কণ্ঠে বলেন, মাইয়া জন্ম আমি দিছি, ওর লাইগা আপনারে অত ভাবন লাগবো না। আপনি গিয়া নামাজ পইরা লন। আমি ভাববো না তো কেডায় ভাববো? বয়স তো কম হইল না, আর গায়ের রং যে স্ত্রী, কেডায় বিয়া করবো রে? টোরবেলা থাইকা কইতাছি, মাইয়াডারে একটু লবণ হলুদ দিয়া গৈসা ফেলাও, কিছু দলা হইল মানুষের না হয় একটু মাইনা নিত। এবার অলকানন্দা রেগে গিয়ে চোখে মুখে হিংস্রতা প্রকাশ করে নিরেট কণ্ঠে বলেন, আবার আপনি এক কথা কইতাছেন? আপনি যদি এইখানে দাঁড়াইয়া আর একখান কথা কন, তাইলে ভালো হইব না কইয়া দিলাম। আমার মাইয়া যেমন ও তেমনই সুন্দর, কিন্তু আফসোস ওর সৌন্দর্য আপনাকে মতো মানুষের চোখে পড়ে না। অলকানন্দার কথায় আর কিছু বলে না কাপড়ি বুড়ি, বরং মুখ বাঁকিয়ে চলে যায় নিজের ঘরে। সত্যি বলতে গেলে অলকানন্দাকে ভয় পায় বুড়ি, তবে একবার শ্যামাকে কটু কথা বলার সুযোগ পেলে সেই সুযোগ ছাড়েন না। মায়ের এত শত কথায় শ্যামামাকে জড়িয়ে ধরে নরম গলায় বলে, তোমার মতো কইরা সবাই ভাবে না কেন আম্মা? তোমার মতো কইরা যদি সবাই আমারে ভালোবাসতো, তাইলে কতই না ভালো হইতো। মেয়ের কথায় অলকানন্দা স্মিত হেসে শান্ত কণ্ঠে বলেন, কারণ সবাই যে তোর আম্মা না, সবার মাঝে মাতৃত্ব থাহে না রে। এখন যা দেখি আগে নামাজ পইরা নে। আজান তো অনেকক্ষণ আগেই দিছে, আসরের নামাজ দেরি কইরা পড়ন যায় না। মায়ের কথায় বাধ্য মেয়ের মতো নামাজ পড়তে চলে যায় শ্যামা। এইদিকে মেয়ের যাওয়ার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকেন অলকানন্দা। সালটা এখন 1993। শ্যামার বয়স 19। ছোটবেলা থেকেই শ্যামা শান্ত ভীতু স্বভাবের মেয়ে। কারো দিকে চোখ তুলে তাকিয়ে কথা বলার মতো সাহস নেই ওর মাঝে। গায়ের রঙের সাথে মিলিয়ে অলকা ওর নাম রাখে শ্যামা। তবে এই শ্যামলা গায়ের রঙটাই যেন শ্যামার জীবনের কাল। শ্যামারা 3 বোন, বাকি 2 বোনের গায়ের রং যেমন দুধে আলতা, রূপ সৌন্দর্যে তেমন সুন্দর। তবে শ্যামার গায়ের রং শ্যামলা হলেও চেহারায় রয়েছে মাধুর্য আর রহস্যের মায়া। মুখখানি কোমল, চোখ দুটি গভীর, যেন দুটো ছোট নদী যা শ্যামার হৃদয়ে না বলা কথাগুলো প্রকাশ করে। শ্যামার হাসিটা খুব মোলায়েম, নিঃশব্দ ঝর্ণার মতো। শ্যামার এই সৌন্দর্য, এই শ্যামলা ত্বক যেন সন্ধ্যার আলতো আলো। এত স্নিগ্ধ কোমল সৌন্দর্য থাকা সত্ত্বেও শ্যামাকে সবাই বিচার করে ওর গায়ের রং দিয়ে। সন্ধ্যা গড়িয়ে রাত নেমেছে। মাধবপুর গ্রামের চারদিক অন্ধকারে তলিয়ে গেছে। গ্রামের কিছু কিছু বাড়ি ব্যতীত প্রায় সব বাড়িতেই বিদ্যুৎ আছে। শ্যামাদের বাড়িতে বিদ্যুৎ নেই। একেই টানাটানি সংসার, তার মধ্যে বিদ্যুৎ থাকাটা বিলাসিতা। হারিকেনের ছিপছিপ আলোয় মায়ের সাথে বারান্দায় বসে আছে শ্যামা। আকাশে তারার মেলা বসেছে আজকে। শ্যামা বাচ্চাদের মতো সেই তারা গুনে হিসাব মিলাতে ব্যস্ত। এইদিকে মেয়ের ছেলে মানুষই দেখে মিটিমিটি হাসছেন অলকা। এমন সময় ওঠানে কারো পায়ের শব্দ শুনে অলকানন্দা উঠে হারিকেনের আলো বাড়িয়ে দিয়ে এগিয়ে যান। আজকা আইতে এত দেরি হইল যে? এদিকে বাবার উপস্থিতি টের পেয়ে গুটিয়ে যায় শ্যামা। কালো বলে ওর বাবাও তো ওকে কম অবহেলা করে না। বাবার কোলে কখনো উঠেছিল কিনা তাও জানে না শ্যামা। বড় আপার উপর ছোট বোন ময়নাকে বাবা অনেক আদর করে, কিন্তু শ্যামা ওর দিকে তো ফিরেও তাকায় না। এই বাড়িতে একমাত্র মা আর বড় আপাই শ্যামাকে ভালোবাসত, কিন্তু বড় আপার বিয়ের পর একটা ভালোবাসার মানুষ কম যায় শ্যামার জীবন থেকে। এই বাড়িতে মা ছাড়া ওকে আর কেউ ভালোবাসে না। ছোট বোন ময়নাও ওকে দেখে তাচ্ছিল্য করে। বড় আপা আর ছোট বোনের মাঝ থেকে শ্যামা নিজেকে শুধু একটা অস্তিত্ব মনে করে। অলকানন্দার কথার উত্তরে শ্যামার বাবা বলেন, দেরি হইব না, আজ মুকুন্দরের বাড়িতে
গেছিলাম, এই লইগে দেরি হয়েছে। দেও আমার গামছাটা, গোসল কইরে আহি। বলেই গামছা নিয়ে কলতলায় চলে যায় শ্যামার বাবা। অলকাও চলে যায় ভাত বাড়তে। শ্যামা গুটি গুটি পায়ে নিজের ঘরে গিয়ে খাটের ওপর বসে পড়ে। শ্যামার বাবা নদী থেকে মাছ ধরে আড়তে বিক্রি করে সংসার চালায়। অনেক সময় টানাপোড়েন হয় এই সংসারে। শ্যামাদের বাড়িটা নদীর একদম পাশে। বাড়িতে 3টা ঘর। সবচেয়ে বড় ঘরটায় শ্যামার বাবা মা থাকেন। একটাতে কাকরিবুড়ি থাকেন, তার ঘরটা তুলনামূলক ছোট। আর একটাতে শ্যামা আর ময়না থাকে। শ্যামার বাবা গোসল করে খাবার খেয়ে খাটের উপর আধশোয়া হয়ে দাঁত খিলাল করছিলেন। এমন সময় কাকরিবুড়ি ঘরে এসে বলেন, মোকলেস, তোর লগে আমার কথা আছে, আমার ঘরে আয়। কি কথা আম্মা? এইখানে কও। এইখানে কখন যাইব না দেখা তোরে ঘরে ডাকতাছি। আয় ঘরে আয়। চোখের ইশারায় কিছু একটা বুঝিয়ে কথাটা বলে কাকরিবুড়ি। মুখলেস কিছুটা বিরক্ত হলেও মায়ের কথা অপেক্ষা করতে পারে না। তিনি উঠে কাকরিবুড়ির পিছু পিছু ঘরে যান। ঘরে যেতেই কাকরিবুড়ির দরজা চাপিয়ে দেয়। বারান্দা থেকে অলকানন্দা সব কিছুই লক্ষ্য করেন, কিন্তু কিছু বলেন না। এটা তো নিত্যদিনের ঘটনা। এখন নিশ্চয়ই শ্যামার বিয়ে নিয়ে ছেলের কান ভাঙাবে কাকরিবুড়ি। অলকানন্দা মুখে চোষূচক শব্দ করে শ্যামার ঘরের দিকে এগিয়ে যায়। ঘরে গিয়ে দেখে শ্যামা খাটের উপর গুটি সুটি হয়ে বসে জানলা দিয়ে বাইরের আকাশ দেখছে। অলকানন্দা এগিয়ে গিয়ে খাটে বসে বলেন, কি রে মা, ঘুমাইতেছে না? আম্মা তুমি? ওই আমার ঘুমাইতেছে না, দেখা বসে আছি। তুমি ঘুমাইবা না? আইজ আমি তোর লগে ঘুমামু। মায়ের কথায় শ্যামার চোখ খুশিতে চিকচিক করে ওঠে। ও লাফিয়ে মায়ের কাছে এসে বলে, সত্যি আম্মা? হ, এখন আয় দেখি, তোর মাথায় হাত বুলাইয়া দিয়া তোরে ঘুম পাড়াইয়া দেই। মায়ের কথায় শ্যামা তৎক্ষণাৎ মায়ের কোলে শুয়ে পড়ে। চোখ বন্ধ করে মায়ের গায়ের ঘ্রাণ অনুভব করে। অলকানন্দা মেয়ের মাথায় হাত বুলিয়ে দিতে থাকেন। এইদিকে কাকরিবুড়ি চোখে মুখে চাপা উত্তেজনা নিয়ে নিচু স্বরে মুখলিসকে বলে, তুই এখন এই বাড়ির কর্তা, আর শ্যামা যাই হোক না কেন তোর মাইয়া, তাই কথাগুলো তোর কইতেই হইব। তারপর কণ্ঠস্বর আরও নিচু করে যেন বাতাসও শুনতে না পায়। দেখ, তোর বড় মাইয়াটা বিয়া হইয়া গেছে, আর ছোটটারে বিয়ার বয়স হয়েছে, কিন্তু ওই কালা মাইয়াটারে নিয়ে আমি আর পারতাছি না। এবার ওর একটা ব্যবস্থা করণ লাগবো। ওর বিয়া দেওয়ার পর আমি আমার ময়নারে অনেক বড় লোক করে বিয়া দিব। অলংকার বুঝাইয়া লাভ নাই তোরে, তাই তোরেই কইতাছি। কাকরিবুড়ি মুখলিসকে আরও অনেক ভংচং বোঝায়, কিন্তু প্রতি উত্তরে মুখলিস কিছুই বলে না, বরং চুপচাপ ঘরে এসে শুয়ে পড়েন। পরদিন সকাল গড়িয়ে দুপুর হয়েছে। শ্যামা জোহরের নামাজ শেষে বাড়ির পেছনের নদীর ঘাটে গিয়ে বসে। বসতেই হাঁটু পর্যন্ত লম্বা ঘন কালো চুলগুলো ঘাটের সিঁড়িতে ছড়িয়ে পড়ে। নদীর পাড়ের হালকা মৃদু হাওয়ায় চুলগুলো এলোমেলোভাবে উঠছে। শ্যামা শান্ত দৃষ্টিতে নিষ্পলক চেয়ে থাকে নদীর পানির দিকে। শ্যামার নিচের নীরব একাকিত্বের সময় কাটানোর স্থান হলো এই নদীর ঘাট। নদীর শান্ত স্রোতে যেন শ্যামার মনও ভেসে যায়। 2 হাঁটুতে থুতনি রেখে শ্যামা উপভোগ করে এই নীরব অনুভূতি। এমন সময় পেছন থেকে কেউ মৃদু ধাক্কা দেয় শ্যামাকে। শ্যামা ভয়ে হকচকিয়ে তড়িৎ গতিতে পেছন ফিরে তাকায়। মুখ দিয়ে অস্ফুট স্বরে উচ্চারিত হয়, ফুলি তুই? আমি তো ভয় পাইয়া গেছি। এমনি কইরা হঠাৎ কেউ ধাক্কা দেয়? ভয় মিশ্রিত কণ্ঠে ফুলিকে কথাগুলো বলে শ্যামা। শ্যামার চোখে আতঙ্কের রেশ। শ্যামার একমাত্র প্রিয় বান্ধবী ফুলি। গায়ের রং শ্যামার মতোই, তবে ফুলি মোটেই শ্যামার মতো শান্ত আর ভীতু স্বভাবের মেয়ে নয়, বরং সে বাস্তববাদী স্বভাবের, সাথে বড্ড চঞ্চল। যেখানে শ্যামা সারাদিন ঘর আর নদীর ঘাট ছাড়া কোথাও বের হয় না, সেখানে ফুলি সারাদিন টই টই করে পুরো গ্রাম লাফিয়ে ঝাঁপিয়ে ঘুরে বেড়ায়। শ্যামার কথায় ফুলি শ্যামার পাশে বসতে বসতে বলে, তুই এত ভয় পাস কেন? হ্যাঁ, আর কি এমন ভাবনায় ডুবে আসিলি যে আমার আসার শব্দ শুনতে পাইলি না? তুই তো কইস আমি নাকি ধপাস ধপাস কইরা হাঁটি। হ, আমি তো ঠিকই কই। তোর ধূপধাপ হাঁটনের আওয়াজ শুই না, আমার মনে হয় কই যেন ভূমিকম্প হইতাছে। ঠোঁট টিপে হাসি আটকে বলে শ্যামা। শ্যামার আহ্লাদি করা কথা শুনে ফুলি স্বস্তি পায়। সচরাচর শ্যামার মুখে হাসি লক্ষ্য করা যায় না। ফুলি শ্যামার মুখটা আলগোছে নিজের দিকে টেনে নিয়ে বলে, কি ব্যাপার শ্যামা, আজকাল তোর নাকটা একটু বেশিই ঘামতেছে।
তুই জানোস যার নাক ঘামে তার নাকি স্বামী খুব বেশি আদর করে। আমাগো জামাইবাবু মনে হয় তোরে একটু বেশি বেশি মনে করতেছে। বলতে বলতে ফুলি মুখ চেপে খিক খিক করে হাসতে শুরু করে দেয়। ফুলির কথায় শ্যামাও হেসে ফেলল, তবে সেই হাসি ছিল শান্ত, কোনো অনুভূতি ছিল না হাসিতে। গুমড়ে গুমড়ে ফুল ফুটে হাসি। শ্যামা কথা ঘুরিয়ে নিরস্বরে বলে, জানোস ফুলি, মাঝে মাঝে নদীর পানির দিকে তাকাইয়া থাকলে মনে হয় আমি যদি ওই নদীর পানি হইতে পারতাম, তাইলে ঢেউয়ে ঢেউয়ে কই থাইকা কই চইলা যাইতাম, আমারে কেউ আটকাইতে পারতো না আর। শ্যামার কথা শেষ হতেই পেছন থেকে অলকানন্দা জবাব দেয়, তোরে এখন কেডায় আটকাই? তোর জীবনের ঢেউ আমি তো বাধা দেই নাই, আর না তোরে খাঁচায় বন্দি কইরা রাখছি। আমার জীবনে বাদ দেওয়ার মতন মানুষের অভাব নাই আম্মা। উদাস জবাব শ্যামার। ভাঙতে পারবি না সেই বাদ? পারমু, পারতেই হইব না আমারে, শুধু তুমি সাথে থাইকো আম্মা, তাইলেই হইব। এইদিকে দুপুর গড়িয়ে বিকেল, ফুলে চলে যায়। শ্যামা নামাজ শেষে আঙিনার দড়িতে রাখা শুকনো কাপড়গুলো ভাঁজ করছে। অলকানন্দা গেছেন বাড়ির পেছনে কচু কাটতে, আজকে কচু শাক রান্না হবে। এমন সময় দেউরি থেকে আম্মা আম্মা বলে একটানা কারো চিৎকার ভেসে আসে। শ্যামা হাতে রাখা কাপড়গুলো আবারও দড়িতে রেখে দৌড়ে যায় দেউরির কাছে। শ্যামার মুখ দিয়ে হাঁসফাঁস করে বেরিয়ে আসে ময়না। হালকা গোলাপি রঙের সালোয়ার কামিজ পরা, ঠোঁটে উৎফুল্ল হাসি, সেই চিরচেনা মুখ। শ্যামা একটা নিয়ে বুকে জড়িয়ে ধরে বোনকে। কেমন আছিস ময়না? আর আপাই কেমন আছে? ওফো, আপা ছাড়ো তো, আপার কি হইব? হ্যাঁ ভালো আছে, তুমি এই ব্যাগগুলো লইয়া যাও, ঘরে গিয়ে রাখো। বিরক্তিমাখা কণ্ঠে কথাগুলো বলে শ্যামার হাতে ভারী ভারী দুটো কাপড়ের ব্যাগ ধরিয়ে দেয় ময়না। ময়নার কথায় শ্যামার হাসি হাসি মুখটা চুপসে যায়। চুপচাপ কাপড়ের ব্যাগগুলো ঘরে গিয়ে রাখে। ময়নার কণ্ঠ শুনে কাকরি বুড়ি ঘর থেকে বেরিয়ে আসেন। আমার ময়না পাখি আইসস নি? কয়দিন হইল তোরে দেহি না, আয় দেহি আমার কাছে আয়। ময়না বিরক্তিতে কপাল কিঞ্চিত জড়ো করে এগিয়ে যায়। হইছে বুড়ি, তাড়াতাড়ি কও। তোরে কতবার কইছি না বুড়ি কইবি না, হ্যাঁ দাদি হয় তোর। মায়ের কথায় শুকনো ঢোক গেলে ময়না ঘাড় ঘুরিয়ে তাকিয়ে দেখে পেছনে অলকানন্দা দাঁড়িয়ে আছেন হাতে বটি নিয়ে। মায়ের হাতে বটি দেখে চোখ গোল গোল হয়ে যায় ময়নার। কাপা কাপা কণ্ঠে বলে, আমি আর বুড়ি কমুন আম্মা। বারান্দায় দাঁড়িয়ে সবটা দেখে শ্যামা। কচু কেটে এসে সোজা ময়নার কাছে এসেছিলেন অলকানন্দা, হাতের বটিটাও রাখেননি। আর মায়ের হাতে এই বটি দেখে ময়না ভয়ে কাঁপছে। ময়নার ভীত চেহারা দেখে শ্যামা ফিক করে হেসে উঠল। শ্যামার হাসি দেখে অলকানন্দাও ঠোঁট ভেঙে হাসেন। মাকে সবচেয়ে বেশি ভয় পায় ময়না, সেটা কারো অজানা নয়। আজ 16 দিন পর বড় আপার উপরে শ্বশুর বাড়ি থেকে বাড়ি ফিরল ময়না। রূপা 4 মাসের অন্তঃসত্ত্বা হওয়ার খবর পেয়ে ওর বাড়িতে গেছিল সে। অলকামের অবস্থা বুঝতে পেরে হাতে থাকা বটিটা পাশে রাখেন। হাসি আটকে উদ্বিগ্ন হয়ে প্রশ্ন করেন, রূপাই কেমন আছে? মাইয়ারা ঠিকঠাক মতো খাইতে পারে তো? ময়না স্বস্তি নিয়ে বলে, আফায় তো খালি বমি করে আম্মা। ময়নার কথায় তপ্ত শ্বাস ফেলেন অলকানন্দা। এই সময় তো এমনটা হওয়ারই কথা। ময়নার দিকে তাকিয়ে ভ্রু কুচকে গম্ভীর গলায় বলেন, অনেক হয়েছে মেহমানদারি, এবার গিয়া ঠিক মতো পড়াশোনায় মনোযোগ দে। কয়েক মাস পর যে তোর ম্যাট্রিক পরীক্ষা, সেটা কি ভুইলা গেছোস? ময়না ক্ষিপ্ত হয়ে মিনমিনে গলায় বলে, এই পড়াশোনা করতে একদম ভালো লাগে না। কি কইলি? অলকার কণ্ঠে রাগ। মায়ের রাগী কণ্ঠ শুনে ময়না 2 কদম পিছিয়ে যেতেই হোঁচট খেয়ে পড়ে যাওয়ার উপক্রম হয়। তবে তাড়াতাড়ি নিজেকে সামলে নিয়ে দৌড়ে ঘরে চলে যায় সে। সেই দিন সৈয়দ ঘটকের আসার পর 4 দিন কেটে গেছে। আজ মুখলেস একটু তাড়াতাড়ি বাড়ি ফিরেছে। মুখলেস আসার পর অলকা তার কাছে তাড়াতাড়ি আসার কারণ জানতে চাইলে তিনি বলেন, 7 গ্রাম মিলা আড়ং শুরু হইতাছে আইজ থাইকা। পুরা 2 মাস ধইরা থাকবো এই মেলা। আমাগো জমিদার লতিফ জোয়াদ্দা নিজে এই মেলার উদ্বোধন করতেছে। এইখানে যাওয়ার লাগবো, এই লাইকে তাড়াতাড়ি আইলাম। একটু শ্বাস নিয়ে আবারও বলেন, তুমি ময়নারে তৈরি হইতে কও, লইয়া যামু। স্বামীর কথায় অলকা কিছু বলেন না।
দুই দিকে মাথা নেড়ে চলে যায় সেইখান থেকে। একটু পর মুখলেসও ময়নাকে নিয়ে বেরিয়ে যায় মেলার উদ্দেশ্যে। শ্যামা বারান্দার খুঁটি ধরে দাঁড়িয়ে বাবা আর বোনের যাওয়ার দিকে তাকিয়ে থাকে। সন্ধ্যায় মুখলেস ময়নাকে নিয়ে বাড়িতে ফিরে, সাথে ময়নার জন্য অনেক ধরনের সাজগোজের জিনিস নিয়ে আসে। খাটের উপর সব কিছু ঢেলে ময়না এক এক করে সব কিছু দেখছিল। নতুন লিপস্টিক, ক্রিম, কাজল, টিপের পাতা থেকে সব কিছু ইতিমধ্যে মুখে লাগিয়ে ফেলেছে ময়না। পাশে বসে শ্যামা ও এসব সাজগোজ মনোযোগ দিয়ে দেখে। এইসব সাজগোজের জিনিস পাওয়ার আশা কোনোদিনই করে না শ্যামা। চোখে কাজল ব্যতীত অন্য কোনো কিছুর ওপর আগ্রহ নেই তার। তবে আজ বোনের এত সব জিনিস দেখে শ্যামার বুকের ভেতরটা কেমন মোচড় দিয়ে উঠল। মেলা থেকে ময়নাকে কত কিছু কিনে দিয়েছে আব্বা, অথচ শ্যামা ওর জন্য কি কিছু আনতে পারতো না তিনি? শ্যামার চোখের কোণায় পানি চিকচিক করে ওঠে। তবে আজ শ্যামা কাঁদে না। এত ছোট বিষয় নিয়ে কেউ কাঁদে নাকি? আম্মা বলে মায়া মানুষের নাকি সহজে কান্না নেই, কিন্তু শ্যামা যে ওর কষ্টগুলো প্রকাশ করতে পারে না। মনের কষ্টগুলো চোখের পানি হয়ে ঝরে পড়ে। চোখের পানির সাথে আড়ি করে ঘুমিয়ে যায় শ্যামা। মাঝখানে কেটে গেছে আরও 7টা দিন। আজ আবারও সৈয়দ ঘটকের আগমন ঘটেছে বাড়িতে। তবে তিনি আজ একা আসেননি, সাথে নিয়ে এসেছেন আরও 2 জনকে। অলকা সৈয়দ ঘটককে দেখে বিরক্ত হলেও সেই বিরক্তি প্রকাশ করেন না। দুপুরে খাবার খেতে আসার পর কাকরি বুড়ি মুখলেসকে আর আড়তে যেতে দেননি। মা ছেলে মিলে অনেক আলাপ আলোচনা করেছে। সৈয়দ ঘটকের আসার বিষয়ে তারা অবগত। এইসব কিছুই চলেছে অলকার অজান্তে, কিন্তু অলকার চোখ ফাঁকি দিতে পারেনি কাকরি বুড়ির চালাকে। সৈয়দ ঘটকের সাথে যে 2 জন এসেছে তারা নাকি পাত্রের কাকা আর মামা। দেখে বেশ সম্ভ্রান্ত আর রুচিশীল মনে হচ্ছে তাদের। কাকরি বুড়ি আর মুখলেস তাদের সাথে বেশ খাতির করে কথা বলছে। মুখলেস পাশ কাটিয়ে এসে অলকাকে ক্ষীণ স্বরে বলেন, মাইয়াডারি নিয়ে আউনের ব্যবস্থা করো, ওনারা আইস ওরে দেখে যাইব। অলকা একবার তাকায় মুখলেসের দিকে। চোখের দৃষ্টি শান্ত, তবে শান্ত দৃষ্টিতেই যেন নীরব প্রতিরোধ। শাড়ির আঁচল দিয়ে মুখ পর্যন্ত বড় ঘোমটা টেনে নিয়ে পাত্রপক্ষের দিকে এগিয়ে যায় অলকা। অলকাকে দেখে সৈয়দ ঘটক পান চিবোতে চিবোতে অস্পষ্ট স্বরে বলেন, বৌমা, তাড়াতাড়ি শ্যামারে লইয়া আহো, হেরা আর কতক্ষণ বসে থাকবো? আপনারা সব কিছু যাই না শুই না আইছেন তো? অলকার শক্ত প্রশ্নে পাত্রের কাকা ভদ্রভাবে হেসে বলেন, আপনি চিন্তা করেন না আপা, আমরা সব যাই না শুনে আইছি, আপনি শ্যামারে লইয়া আহেন। অলকা কিছু বলেন না, তীক্ষ্ণ দৃষ্টিতে পর্যবেক্ষণ করে নেন সবাইকে। ঘুমটা ঠিক করে ধীরে ধীরে চলে যায় শ্যামার ঘরে। ঘরে ঢুকেই শ্যামার মুখশ্রী দেখে অলকা বুঝে যান যে শ্যামার কিছু জানতে বাকি নেই। মেয়েটার মুখ নিঃশব্দ কান্নায় ফিকে হয়ে গেছে, চোখে পানি টলটল করছে। পাশেই থমথমে মুখে দাঁড়িয়ে আছে ফুলি। অলকা মেয়ের পাশে বসে গলা নামিয়ে বলেন, কান্তাছোস কেন? ভয় পাস না, আমি তোর লগে আছি। ভাগ্য আমার হাতে নাই, কিন্তু সিদ্ধান্ত আমার হাতে। তোর জীবনের সবচেয়ে উৎকৃষ্ট সিদ্ধান্তটাই আমি নিমু। ওইদিকে কাকরে বুড়ি অধৈর্য হয়ে দরজার কাছে এসে দাঁড়িয়েছেন। বিরক্তিমাখা কণ্ঠে তিনি বলেন, কি হে অলকা, এত দেরি করতাছস কেন? তোর লোকে কি ভাববো? মাইয়াডার একটু সাজাইয়া লইয়া আয়। অলকা মেয়ের মাথায় ওড়না তুলে দিতে দিতে বলেন, ও সাজবো না আম্মা, এমনেই যাইবো। বুড়ি নাক সিটকে বেরিয়ে যেতে নিলে অলকা ফুলিকে বলেন, ফুলি, তুইও শ্যামার লগে চল। হ্যাঁ যাইব মানে? বিয়ার কন্যার লগে আবি একটা জোয়ান মাইয়া যাইব? হ্যাগর যদি ওরে পছন্দ হয় তখন কি হইব? বুড়ির খ্যাক খ্যাক করে বলার কথায় ফুলি মুখ বাঁকিয়ে উত্তর দেয়, কি যে খুড়ি, শ্যামার লগে আমার তুলনা দাও। আমাগো গায়ের রং এক হইতে পারে, কিন্তু এই গায়ের রঙের মধ্যে শ্যামা লাগে একটা। ওর দিকে একবার চোখ গেলে আবার দিকে তাকাইবার সময় পাইব না। আদিক্ষেতা। মুখ ভেঙচিয়ে বলে বুড়ি। লাল সাদা সালোয়ার কামিজে পাত্রপক্ষের সামনে এসে দাঁড়ায় শ্যামা। হাত পা ক্রমাগত কাঁপছে। শ্যামার কম্পিত হাত শক্ত করে ধরে ফুলি। চোখের ইশারায় সান্ত্বনা দেয় শ্যামাকে। লজ্জা ও ভয় মাথা নুয়ে আছে শ্যামা। চেহারায় কোনো সাজগোজ প্রসাধনী নেই। তপ্ত দুপুরের রোদে চারদিক খা খা করছে। প্রচণ্ড গরম পড়েছে এবার। রোদের তাপে মাটি ফেটে চৌচির। ধলা নদীর পানি অনেকটা শুষে নিয়ে নিজের তৃষ্ণা
মিটিয়েছে সচি মামা, তবুও যেন শান্ত হননি তিনি। নিজের সবটুকু তেজ বাড়িয়ে দিয়ে শোষণ করছে ধরণীকে। অন্য সময় ঘাটের সিঁড়িতে বসে নদীর পানিতে পা ডুবিয়ে বসে থাকা যেত, কিন্তু এখন ঘাটের সিঁড়ি থেকে কয়েক স্তর নিচে নেমে গেছে সেই পানি। গাছের পাতাগুলো যেন একে অপরের সাথে ছামছিলতা খেলছে, কারো আগে কেউ নড়লেই আউট হয়ে যাবে। এই আউট হওয়ার ভয়ে গাছের একটা পাতাও নড়ছে না। মাটিতে খালি পায়ে হাঁটা দায় হয়ে গেছে। মাটি এখন গরম তাওয়ার মতো হয়ে আছে, একটুখানি তেল দিয়ে ডিম ভাজাও যাবে বোধহয়। এতক্ষণ ঘাটের সিঁড়ির ওপরে বড় আম গাছটার নিচে বসেছিল শ্যামা। তবে এই গরমে আর সেখানে বসে থাকা যাচ্ছে না। বিরক্তিতে মাথার ভেজা চুলগুলো খোপা বেঁধে উঠে দাঁড়ায় শ্যামা। একবার আকাশের দিকে তাকায়, না, বৃষ্টি আসার কোনো লক্ষণ নেই। রোদ থেকে বাঁচার জন্য মাথার ওপর ওড়নাটা ছাতার মতো করে নিয়ে দৌড়ে বাড়ির ভেতরে ঢুকে পড়ে সে। ঘরে গিয়ে দেখে এই গরমেও চিৎপটাং হয়ে শুয়ে বেঘরে ঘুমোচ্ছে ময়না। গরমেও কোনো হেলদোল নেই। ফর্সা মসৃণ মুখটা ঘামে চিকচিক করছে। শ্যামার শরীরেও ঘেমে একাকার। বিছানার পাশ থেকে হাত পা খাটা নিয়ে বোনকে কিছুক্ষণ বাতাস করে ঘর থেকে বেরিয়ে আসে শ্যামা। মায়ের ঘরে গিয়ে দেখে ঘরে মা নেই, হয়তো নামাজ শেষ করে বেরিয়েছে। ঘর থেকে বেরিয়ে এদিক ওদিক চোখ বুলিয়ে মাকে খুঁজতে থাকে শ্যামা। রোদের কারণে ঠিকমতো চোখ মেলে তাকানো যাচ্ছে না, চোখে অন্ধকার নেমে আসছে। শ্যামার ঘোলা চোখের দৃষ্টি হঠাৎ থেমে যায় বারান্দার এক কোণে রোদে বসে থাকা অলকা দিকে। রোদ চাপিয়ে চোখ বড় বড় করে তাকাতেই ভেতরটা ছ্যাদ করে ওঠে। এলোমেলোভাবে দৌড়ে যায় মায়ের কাছে। নিজের ছায়া দিয়ে যথাসম্ভব মাকে রোদ থেকে আড়াল করার চেষ্টা চালিয়ে যায়। অলকা দুই হাঁটুতে মুখ গুজে বসে আছেন এই রোদের মধ্যে। শ্যামা হাঁটু ভেঙে বসে মায়ের দুই বাহু ঝাঁকে হাঁসফাঁস করে মাকে ডাকে, আম্মা, ও আম্মা, কি হয়েছে তোমার? এইখানে এমনি বসে আছো কেন আম্মা? ও আম্মা, ওঠো না। মেয়ের ডাকে নড়ে চড়ে বসে অলকা। ক্লান্ত দৃষ্টি তুলে তাকায় মেয়ের দিকে। অলকার ফর্সা মুখশ্রী রোদের তাপে লাল হয়ে গেছে, চোখ দুটো দিয়ে যেন আগুন ছুটছে। মায়ের এমন চেহারা দেখে শ্যামা ঠোঁট ভেঙে কেঁদে দেয়। ক্রন্দনরত ভেজা কণ্ঠে আবারও বলে, কি হয়েছে তোমার আম্মা? এই কাঠ ফাটা রোদের মধ্যে তুমি কেন এমনি বসে আছো? অলকা কিছুক্ষণ মেয়ের মুখের দিকে তাকিয়ে থেকে শান্ত কণ্ঠে জবাব দেন, আমার কিছু হয় নাই মা, মনে হয় ভেতরে ভেতরে জ্বর বইতাছে, মাঝে মাঝে শরীরটা কেমন কাঁপুনি দিয়া ওঠে, তাই এইখানে রইদে বইসা আসিলাম। মায়ের কথায় শ্যামার কান্নার বেগ কমে যায়। একটু শান্ত হয়ে মাকে জড়িয়ে ধরে ফুপিয়ে ওঠে মেয়েটা। অলকা উঠে মেয়েকে নিয়ে বারান্দায় বসেন। মেয়েকে বারান্দার নিচে বসিয়ে ওর মাথাটা নিজের কোলে রেখে এক হাতে হাত পাখা দিয়ে বাতাস করতে থাকেন। এখনও মাঝে মাঝে ফুপিয়ে উঠছে শ্যামা। অলকা দৃঢ় কণ্ঠে বলেন, সব বিষয়ে কান্দনের অভ্যাসটা বদলাইয়া ফেল শ্যামা, কয়দিন পর মাইনষের বাড়ির বউ হইয়া যাইবি, অনেক দায়িত্ব আছে তোর কাঁধে, নিজেরে একটু শক্ত করতে শেখ, সব জায়গায় আমি থাকবো না তোরে সামলানোর লাইগা। মায়ের কথায় চকিতে মায়ের দিকে তাকায় শ্যামা। এই পৃথিবীতে সবচেয়ে বড় আশ্রয় যে তার মা। মায়ের অস্তিত্ব, ভালোবাসা তার কাছে অমূল্য। বাইরের জগতে তো কেউ ওর মা নয়। মনের ভেতর অজানা ভয় জাগে শ্যামার। দুই হাতে আষ্টে পৃষ্ঠে মায়ের কোল জড়িয়ে ধরে সে। নিস্তেজ স্বরে বলে, তুমি না থাকলে আমার কি হইব আম্মা? তুমি ছাড়া যে আমি সুতা কাটা ঘুড়ির মতো হতাশ। কোথায় গিয়া পড়মু আমি নিজেও জানি না। তোর পরবর্তী জীবনে তো আমি থাকবো না, আমাকে ছাড়া থাকতে হইব তোরে, কিন্তু দেখিস তোর জীবনে এমন কেউ আইব যে তোরে ঘুড়ির মতোই উড়তে দিব, কিন্তু কখনো সেই ঘুড়ির সুতা ছিঁড়তে দিব না, আগলাইয়া রাখবো তোরে। মেঘে মেঘে অনেক বেলা হয়েছে। সেই দিন পাত্রপক্ষ চলে যাওয়ার পর আজ চতুর্থ দিন। সেদিন পাত্রপক্ষ শ্যামাকে দেখার পর নীরব ছিলেন। বেশি কথা বাড়ায়নি তারা। শ্যামাকে যে তাদের পছন্দ হয়েছে তা বুঝতে পেরেছেন অলকা। পাত্রের কাকার চোখে শ্যামার প্রতি মুগ্ধতা দেখেছেন তিনি। তবে তারা চলে যাওয়ার পর আর কোনো খবর পাওয়া যায়নি তাদের। দুপুর 12টা বাজে। অলকা ওঠান ঝাড়ু দিচ্ছিলেন। এমন সময় বাড়ির ভেতরে আগমন ঘটে 5 জন পুরুষের। তাদের দেখে অলকা মাথায় ঘোমটা টেনে নেয়। সেই দিনের পাত্রের কাকা মামার সাথে আরও 2 জন এসেছে আজকে, সাথে সৈয়দ ঘটক তো আছেই। হঠাৎ ওনাদের আগমনে অলকা একটু অপ্রস্তুত হয়ে যায়। বারান্দায় বৈঠকের ব্যবস্থা করা হয় তাদের। কিছুক্ষণের মধ্যে মুখলেসও বাড়িতে আসে।
সৈয়দ ঘটক আগেই খবর পাঠিয়েছিল মুখলেসকে। অলকা সম্মানের সহিত তাদের আপ্যায়নের ব্যবস্থা করেন। নিচে এগিয়ে গিয়ে তাদের প্রশ্ন করেন। তা ভাই, আপনারা আইজ আবার? পাত্রের মামা বলেন, ক্ষমা করবেন না পা, সেদিন বাড়িতে যাওয়ার পর একটা ঝামেলা পড়েছিলাম, তাই আর কথা গাইতে পারি নাই। তাই আমাকেও আপনার মাইয়ারে পছন্দ হয়েছে। আইজ আমরা কথা পাকা করার জন্য উদ্দেশ্যে আইছি। অলকার কপালে কয়েক স্তর ভাঁজ পড়ে। কি কন ভাই সাহেব, এখনো তো ছেলে মেয়ে একে অপরকে দেখে নাই। আমার মাইয়ারে যে আপনাগো ছেলে। আহ, আলকা এত কথা বাড়াও কেন? ওনারা তো কইতাছেন শ্যামারে ওনাদের পছন্দ হয়েছে। অলকাকে মাঝপথে থামিয়ে দিয়ে মুখলেস বলেন। পাশ থেকে পাত্রের কাকা বলে ওঠেন, আপনি চিন্তা করেন না আপা, আমাগো ছেলে শ্যামার ছবি দেখছে, আর শ্যামারে ওর ভীষণ পছন্দ হয়েছে। এই লন আমাগো ছেলের ছবি। আমাগো ছেলে কিন্তু রাজপুত্র, আপনার মাইয়ার সুখে থাকবো। অলকার হাতে একটা ছবি ধরিয়ে দেয় পাত্রের কাকা। পাত্র আসলেই সুদর্শন, গায়ের রংটা উজ্জ্বল। 6 মাস আগে সৌদি থেকে ফিরেছে, এখন পারিবারিক গৃহস্থালী কাজে নিয়োজিত। অলকার সামনে পাত্রপক্ষ জানায় তাদের কোনো দাবি দেওয়া নেই, তারা শুধু বাড়ির বউ হিসেবে শ্যামাকে চায়। সবার আলোচনার ভিত্তিতে 7 দিনের মাথায় বিয়ের 3 তারিখ ঠিক করা হয়। অলকার কাছে খটকা লাগে সবটা। এত তাড়াতাড়ি বিয়ের দিন তারিখ ঠিক করা নিয়ে বাধা প্রদান করতে চেয়েও করেন না তিনি। কিছুক্ষণ পর পাত্রের মামা আর বাকি 2 জন উঠে মুখলেসকে নিয়ে বাড়ির পেছনের দিকে যায়। সেখানে তাদের মধ্যে কিছু আলোচনা হয়, যা অলকার কান পর্যন্ত পৌঁছায় না। আলোচনা শেষে তারা যখন ফিরে আসেন তখন মুখলেসের থমথমে গম্ভীর মুখশ্রী নজরে আসে অলকার। তাদের আসার পর পাত্রের কাকা বলেন, তাইলে আইজ আমরা উঠি, আমাগো বৌমারে এই 7 দিন আপনাকে হেফাজতে রাইখা গেলাম। পাত্রের কাকার কথায় অলকার ভেতরটা ছ্যাদ করে ওঠে, গলা ভারী হয়ে আসে তার। আর শুধুমাত্র 7 দিন তারপর শ্যামা তাকে ছেড়ে চলে যাবে, তাকে সবসময় আর আম্মা আম্মা বলে ডাকবে না। ভেতরটা কেমন শূন্য হয়ে যায় অলকার। যে মেয়েকে কখনো চোখের আড়াল করেননি সেই মেয়ে কিনা একেবারে দূরে চলে যাবে। যে মেয়েকে এতদিন আগলে রাখলো সেই মেয়ে কিনা এখন অলকার কাছে আমানত। অজান্তেই চোখের কার্নিশ বেয়ে 1 ফোঁটা জল গড়িয়ে পড়ে। সৈয়দ ঘটক সবাইকে নিয়ে উঠে চলে যাওয়ার জন্য পা বাড়ায়। এমন সময় তাদের সামনে পড়ে ময়না। সবে স্কুল থেকে ফিরছিল সে। ময়নাকে দেখে পাত্রের মামা চোখ শুরু করে পা থেকে মাথা পর্যন্ত পর্যবেক্ষণ করে নেয়। এদিকে তার এমন দৃষ্টি নজর এড়ায় না অলকার। অলকার ভেজা তীক্ষ্ণ দৃষ্টিতে ধরা পড়ে সব। সে দ্রুত পায়ে এসে মেয়ের হাত ধরে চলে যায়। ময়না চলে যেতেই পাত্রের মামা মুখলেসকে উদ্দেশ্য করে বলে ওঠে, এইটা তাইলে আপনার ছোট মাইয়া নাকি? হবে এই সাহেব। ছোট করে জবাব দেয় মুখলেস। জবাবে সন্তুষ্ট হয় পাত্রের মামা। এদিকে ময়নার হাত ধরে ঘরে আসে অলকা। ঘরে আসতেই নজর যায় শ্যামার দিকে। গুটি সুটি মেরে দাঁড়িয়ে আছে মেয়েটা, চিবুক গলায় নামানো, চোখের পাপড়িগুলো ভেজা, কমল মুখশ্রী মলিন হয়ে আছে। অলকা ময়নার হাত ছেড়ে এগিয়ে যায় শ্যামার দিকে। এদিকে হাত সারা পেতেই ময়না কাঁধের ব্যাগটা ধপাস করে রাখে খাটের উপর। মায়ের হাত থেকে পাত্রের ছবিটা ছু মেরে নিয়ে নেয়। ময়নার হঠাৎ কাণ্ডে শ্যামা এবং অলকা দুজনেই চোখেতে তাকায় ওর দিকে। ময়না হা করে তাকিয়ে আছে ছবির দিকে। ছবির দিকে তাকিয়ে অবাক দৃষ্টিতে বলে, আরে বাহ আম্মা, এই ব্যাটার লাগে আপার বিয়ে হইব? এটা তো পুরাই সিনেমার হিরোর লাগা মতন দেখতে। আপার গায়ের রঙের সাথে একদমই মানাইব না। বলতে বলতে থেমে যায় ময়না আর চোখে তাকায় মায়ের দিকে। মায়ের রাগের দৃষ্টি নজরে আসতেই ছবি রেখে দৌড়ে পালায় ঘর থেকে। ময়না চলে যেতেই অলকা দুপাশে মাথা নেড়ে একটা দীর্ঘশ্বাস ফেলেন। এগিয়ে গিয়ে বসেন খাটের উপর। শ্যামাকে ইশারায় বসতে বলে তার পাশে। শ্যামা পাশে বসতেই অলকা আলগোছে হাত ধরে মেয়ের। দেখ মা, তোরে একদিন না একদিন বিয়া দেওয়ানি লাগতো। মাইয়ারা তো কখনো বাপের বাড়িতে থাকুনের লাইগা জন্মায় না। আমি জানি সব কিছু একটু বেশি তাড়াতাড়ি হইয়া গেছে, কিন্তু যা হয় ভালোর জন্যই হয়। সেই দিন আমি বুঝতে পারছিলাম ওনারা তোরে পছন্দ করছে, তাই তোর কাদের মামারে দিয়া খোঁজ করাইছি। ওনারা অনেক সম্ভ্রান্ত পরিবারের মানুষ, কেউ ওনাগো বিষয়ে একটুকুটো কথা কয় নাই। ছেলেও অনেক ভালো শুনছি, আগে সৌদিতে থাকতো, হ্যার নাম মানিক। তোর ছবি দেখা পছন্দ করছে, তার ওপর ওদের কোনো দাবি নাই, ওরা শুধু তোরে চায়। জানিস ওনারা আমারে
কি বইলা গেল? ওনারা কইল তুই নাকি এই 7 দিনের জন্য আমার কাছে আমানত। 7 দিন পর ওনারা ওনাদের আমানত বুঝা নিব। গত 19টা বছর ধইরা তোরে আগলাইয়া রাখছি আমি, আর এই 7টা দিন কিনা তুই পর হইয়া যাবি? অলকার কণ্ঠ কাঁপছে, চোখ টলমল করছে। এক মুহূর্তের জন্য নিস্তব্ধ হয়ে যান তিনি। শ্যামা মাথা নিচু করে বসে আছে, চোখে জল তার। অলকা কাপা হাতে মৃগাল ছুঁয়ে দেয় পরম আবেশে। অলকার মন বলে, আমি যদি পারতাম তাইলে সারা জীবন তোরে বুকের ভেতর আগলাই রাখতাম রে। কেউ তোরে আমার কাছ থেকে দূরে নিয়ে যাইতে পারতো না। অলকার মনের কথা মনেই মিলিয়ে যায়। চোখে পানি অথচ ঠোঁটে হাসি নিয়ে অলকা বলে, মনে রাখিস মা, তুই তোর মায়ের গর্ব। তুই আমার থাইকা দূরে চইলা যাইবি ঠিক, কিন্তু তোর ছায়াটার প্রতিটা মুহূর্তে আমার নিঃশ্বাসে থাকবো। মায়ের দোয়া কখনো বিফলে যায় না। দেখিস তোর ঘর হইব তোর সুখের নীড়। শ্যামা নিশ্চুপ, মাথাটা এখনও নিচু। অলকা আর কিছু বলে না, হাত বাড়িয়ে খাটের ওপর থেকে ছবিটা নেয়। একবার ছবিটার দিকে তাকায়, আর একবার শ্যামার দিকে। শ্যামার হাতের ওপর ছবিটা রেখে নিঃশব্দে ঘর ছাড়েন তিনি। ঘরের বাইরে আসতেই মুখলেসের রাগে চেহারা নজরে পড়ে অলকার। কাকরিবুড়ির ঘর থেকে রাগে গজগজ করতে করতে বেরিয়ে আসছে মুখলেস। ভেজা চোখ মুছে নেয় অলকা, এগিয়ে যায় স্বামীর দিকে। ভারী কণ্ঠের পরপর প্রশ্ন করে, তখন পাত্রের মামা আপনারে একা ডাইকা লইয়া কি কইছে? আর এখনই বা কি এমন হইল যে আপনি আম্মার ঘর থেইকা রাইগা বাহির হইয়া আইলেন? মুখলেসের গাড়ি রি করে চলে ওঠে। রাগে গজগজ করতে করতে কিছু একটা বলতে যাবে, তার আগে পেছন থেকে কাকরিবুড়ি বলে ওঠে, কি আর হইব, কিছুই হয় নাই। তুই যা, অলকা মাইয়াটার লগে লগে থাক, কয়দিন পর তো চইলাই যাব। হঠাৎ কাকরিবুড়ির এমন বদলে যাওয়া এবং মুখলেসের রাগের কারণ কিছুই বুঝে উঠতে পারে না অলকা। তীক্ষ্ণ দৃষ্টিতে তাকায় কাকরিবুড়ির দিকে, তারপর ধীর পায়ে চলে আসে সেখান থেকে। এদিকে অলকা চলে যেতেই কাকরিবুড়ি মুখলেসের হাত ধরে নিচু স্বরে বলেন, দেখ, ওইটাই সুযোগ এই মাইয়াটারে বিদায় করার। এই সুযোগ হাতছাড়া করণ যাইব না। একবার বিয়াটা হইলে পরে ওর কি হয় হইব। কোনো কমে খালি বিয়াটা হইয়া যাক, তারপর ওর জীবন যা হয় হইব। তরে অত ভাবন লাগবো না। এদিকে শ্যামার ঘরে এক অদ্ভুত নিস্তব্ধতা। শ্যামার নিঃশ্বাসের শব্দ শোনা যাচ্ছে শুধু। ঘন ঘন শ্বাস নিচ্ছে শ্যামা। হাতটা কাঁপছে ওর। হাতের ওপর রাখা ছবিটা উল্টো করে রাখা। ছবিটা সোজা করে দেখার মতো যেন কোনো শক্তি নেই শ্যামার হাতে। কাপা কাপা হাতে ছবিটা হাতে নেয় শ্যামা। ভেজা ভেজা দৃষ্টি নিক্ষেপ করে ছবিটার দিকে। এক অদ্ভুত শীতলতা খেলে যায় শ্যামার পুরো শরীরে। এই লোকটার সাথে কিনা শ্যামার বিয়ে ঠিক করা হয়েছে। এই লোকটা নিচে শ্যামাকে পছন্দ করেছেন। কেন যেন এইসব কিছু স্বপ্নের মতো লাগছে শ্যামার কাছে। ছবিতে থাকা লোকটার সাথে কি শ্যামার গায়ের রঙের কোনো মিল আছে? না, নেই। ময়না তো ঠিকই বলেছে, শ্যামার গায়ের রঙের সাথে একদম মানাবে না এই পুরুষটিকে। আর কিছু ভাবে না শ্যামা। ছবিটার দিকে তাকে অজান্তেই শ্যামার ঠোঁটের কোণে এক চিলতে হাসি ফুটে ওঠে। সত্যিই কি এখন শ্যামা সুন্দরীর জীবনের নতুন অধ্যায় শুরু হতে চলেছে? শ্যামাকে নতুন ঘরে নতুন সুখের নীড়ে সংসার বাঁধাতে চলেছে। দেখতে দেখতে কেটে গেছে 6 দিন। কাল শ্যামার বিয়ে, আজ গায়ে হলুদ। মুখলেসের সামর্থ্যের চেয়েও খুব ছোট পরিসরে বিয়ের আয়োজন করা হয়েছে, যাকে বলে একেবারে ঘরোয়াভাবে হচ্ছে শ্যামার বিয়ে। আশেপাশে সব জায়গায় বলা যায় পুরো গ্রামে ছড়িয়ে পড়েছে বিয়ের খবর। সকাল 10টা বাজে, আর একটু পর শ্যামাকে হলুদ লাগানো হবে। নিয়ম অনুযায়ী গায়ে হলুদের পর বিয়ে না হওয়া পর্যন্ত মেয়েদের নাকি বাড়ির বাইরে বের হতে নেই, দোষের হাওয়া লাগে। তাই হলুদের আগে শেষবারের মতো নিচের সবচেয়ে প্রিয় স্থান নদীর ঘাটে এসে বসেছে শ্যামা। সাথে আছে প্রাণপ্রিয় বান্ধবী ফলি। ঘাটের দুই দিকে দুই প্রান্তে বসেছে দুজনেরই মুখ ভার, কারো মুখে কোনো কথা নেই। দৃষ্টি অদূরে সীমাবদ্ধ। সামনে বহমান নদী, গায়ে ঠান্ডা বাতাস, নদীর পানির কলকল ধ্বনি ভেসে আসছে। শ্যামা চুপ করে জলরেখার দিকে তাকিয়ে আছে। ফুলি একবার তাকায় শ্যামার দিকে। শ্যামার কোমল হৃদয়ের উথাল পাথাল ঢেউ বুঝতে বাকি নেই ফুলির। ঠোঁটের কোণে এক চিলতে হাসি নিয়ে এক ধ্যানে তাকিয়ে থাকে শ্যামার মুখশ্রীর দিকে। শ্যামার পরনে কাঁচা হলুদ রঙা সালোয়ার কামিজ। কেমন যেন নতুন নতুন লাগছে শ্যামাকে।
সবাই বলে বিয়ের বাতাস পাইলে মেয়েদের নাকি সৌন্দর্য বাড়ে। ফুলি উঠে এগিয়ে যায় শ্যামার কাছে, নিঃশব্দে পাশে বসে। শ্যামা নরম দৃষ্টিতে তাকায় ফুলের দিকে, তবে ফুলের ঠোঁট টিপে হাসার কারণ বুঝতে না পেরে ভ্রু যুগল কুঁচকে যায় শ্যামার। নিজের দিকে একবার তাকে নিজেকে পর্যবেক্ষণ করে নেয় শ্যামা। পর মুহূর্তেই বলে, আমার দিকে তাকায়া অমনি হাসতেছস কেন? তোকে তো দেখি এখন থাইকাই কেমন বউ বউ লাগতেছে শ্যামা। তোর গায়ে আমি কেমন নতুন বউ বউ গন্ধ পাইতেছি। এইটা আবার কেমন কথা? ফুলি শ্যামার মুখের দিকে অনেকটা ঝুঁকে ফিসফিসিয়ে বলে, এইটাই তো কথা নতুন বউ। তুই জানোস কালকে কি হইব? তোর বিয়া হইব। বিয়া মানে কি বুঝোস? তোকে আর মানিক বদনের ছবির দিকে সাইডটা ঠাকুর লাগবো না। প্রতিদিন মানিক বদনের ছবি লুকাইয়া লুকাইয়া দেখা, মুচকি মুচকি হাসা, সব কিছুই কিন্তু আমি দেখছি। ফুলির কথায় শ্যামা খানিক লজ্জা পায়। নাজুক চেহারাটা লজ্জায় লাল হয়ে যায় শ্যামার। ফুলি ঠোঁট চেপে আবারও বলে, আহারে আমার লজ্জাবতী সখী রে, কাল তোর লজ্জা কই যাইব? আই হাই, ভাবতে আমার কেমন যেন লাগতেছে। শ্যামা ঠোঁট ফুলিয়ে মাথা নিচু করে ফুলিকে বলে, দেখ ফুলি, ভালো হইব না কিন্তু। তোরে না আমি আর কোনো দিন কিছু কমু না। শ্যামার বোকা বোকা কথায় ফুলি এবার ঠোঁট প্রসারিত করে হেসে ফেলে। এমন সময় পেছন থেকে কারো কণ্ঠ ভেসে আসে। চেনা কণ্ঠে শ্যামার নাম শুনে ফুলি আর শ্যামা দুজনেই হকচকে পেছনে ফিরে তাকায়। ঘাটের ওপরের সিঁড়িতে দাঁড়িয়ে আছে রূপা। রূপাকে দেখে শ্যামার ঠোঁটে প্রশান্তির হাসি ফুটে ওঠে। মুহূর্তেই বসা থেকে উঠে দৌড়ে যায় আপার কাছে। আপাকে জড়িয়ে ধরায় সে। বোনের পরশে ফিরে পাওয়া ভালোবাসার এক আশ্রয় খুঁজে পেয়েছে যেন। কেমন আছো আপা? কতদিন হইল তোমারে দেখি না। এতদিনে তোমার আসার সময় হইল বুঝি? রূপা আলতো হেসে বোনের মাথায় হাত রাখে। শ্যামা এবার রূপাকে ছেড়ে দেয়। চোখ তুলে ঠিক মতো তাকায় রূপার দিকে। নদীর পাড়ে নরম রোদের ঝিলিক এসে পড়েছে রূপার উজ্জ্বল মুখশ্রীতে। আবেগে উত্তেজনার বশে রূপার গর্ভাবস্থার কথা বেমালুম ভুলে গেছিল শ্যামা। রূপার পেটের দিকে তাকাতেই চোখ মুখে আবারও হাসি ফুটে ওঠে শ্যামার। রূপার গর্ভাবস্থার 5 মাসে পড়েছে, পেটটা কেমন ফুলে উঠেছে। শ্যামা হাত রাখে রূপার পেটের ওপর। আপা, আপা তুমি মা হইবা আপা? রূপা ওপর নিচ মাথা ঝাঁকিয়ে শ্যামার হাতের উপর হাত রাখে। তারপর ফুলের দিকে তাকিয়ে মিষ্টি হেসে বলে, আমি ভালো আছি আপা, ভালো থাকবো নাই কেন? আমার শ্যামা যে বিয়া। ফুলের মুখে বিয়ের কথা শুনে শ্যামার লাজুকতায় মাথা নিচু করে নেয়। শ্যামাকে দেখে রূপা আর ফুলি একে অপরের দিকে চাওয়াচাওয়ি করে ঠোঁট কামড়ে হাসতে থাকে। হাসতে হাসতেই রূপার চোখ চিকচিক করে ওঠে। শ্যামার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে সে। শ্যামার থেকে মুখ ফিরিয়ে চোখের পানি আটকে নিজেকে শান্ত করে নেয়। ঠিক তখনই পেছন থেকে কারো কর্কশ গলায় হাঁকডাক ভেসে আসে। এই শ্যামা, তুই এখনো এনে আসস? হলুদের সময় হয়ে গেছে, তোর যে বিয়া সেই খেলাছে। তিনজনে একসাথে চৌকিতে তাকায়। ততক্ষণে মুখলিসের বড় বোন মোমেনা তাদের সামনে এসে দাঁড়িয়েছে। শ্যামার যেদিন বিয়ে ঠিক হয় ঠিক তার পরের দিনই মোমেনা তার 12 বছরের ছেলেকে নিয়ে হাজির হয় এই বাড়িতে। তবে উদ্দেশ্য শ্যামার বিয়ে নয়, বরং স্বামীর সাথে ঝগড়া করে বাড়ি থেকে বেরিয়ে এসেছেন তিনি। এটা প্রায়শই ঘটে থাকে। মাসে 2 থেকে 3 বার মাতাল স্বামীর সাথে ঝগড়া করে বাড়ি থেকে বেরিয়ে আসেন তিনি। আমি তো কয়দিন হলো আইছি, কিন্তু তুই এখানে লগে লগে এই অবস্থায় এখানে চলে আইসস, বয়ের ডর নাই মনে? তারপর শ্যামার দিকে তাকিয়ে খ্যাক খ্যাক করে বলে, আরে মাইয়া, তোরে না 1000 বার বারণ করলাম ঘাটে আইবি না। এদিকে মানুষ জনাইয়া পড়ছে, চল আমার সাথে। মোমেনা শ্যামার হাত ছেড়ে মুখ বাঁকিয়ে বিড়বিড় করতে করতে বাড়ির ভেতরে চলে যায়। শ্যামার উপর দিকে তাকিয়ে হাসে, তবে হাসিতে উচ্ছ্বাস নেই। সে ধীরে ধীরে বাড়ির দিকে পা বাড়ায়। বাড়ি ভর্তি লোকজন, হইচই আর হুল্লোড়। অল্প খরচে হলেও মেয়ের বিয়েতে অলকা কোনো কমতি রাখতে দিচ্ছেন না। এদিক ওদিক ছোটাছুটি করছেন তিনি। গ্রামের বুড়িরা এসে জট পাকিয়েছে শ্যামাকে ঘিরে। শুরু করে দিয়েছে তাদের গীতের আসর। উঠানের এক কোনায় চৌকিতে বসানো হয়েছে শ্যামাকে। পরনে হলুদ রঙা নতুন থানের শাড়ি, লম্বা ঘন কালো চুলগুলো মাঝ দিয়ে সিধি করে খুলে রাখা, ঘাড়ে একটা গামছা ঝোলানো। শ্যামা মাথা নিচু করে বসে আছে। উঠানের ঠিক মাঝখানটায় সুন্দর করে আলপনা আঁকা হয়েছে। কাঁচা হলুদ আর চন্দনের ঘ্রাণে ভরে উঠেছে চারদিক। শ্যামাকে এখনও কেউ হলুদ লাগায়নি। সবাই অপেক্ষা করছে অলকার জন্য।
নিয়ম অনুযায়ী মীর গায়ে সবার আগে মা হলুদ ছোঁয়ায়, তারপর সবাই। অলকা গুটি গুটি পায়ে এসে দাঁড়ায় ভিড়ের মাঝে। শ্যামার নরম কোমল মুখশ্রীর দিকে তাকাতেই বুকের ভেতর ধক করে ওঠে। তিনি একটা শুকনো ঢোক গিলে এগিয়ে যান। বুকের ভেতরটা কেমন শূন্য শূন্য অনুভব হয় অলকার। মেয়েকে নিয়ে অজানা ভয় গ্রাস করে তাকে। অলকা হাতে একটু হলুদ নিয়ে ছুঁয়ে দেয় মেয়ের গালে। মায়ের পরশ পেয়ে চোখ তুলে তাকায় শ্যামা। চোখে পানি টলটল করছে শ্যামার। টুপ করে কয়েক ফোঁটা পানি গড়িয়ে পড়ে গাল বেয়ে। অলকা নিজেকে সামলাতে পারে না আর। শাড়ির আঁচলে মুখ চেপে দৌড়ে চলে আসেন সেখান থেকে। মা চলে যেতেই শ্যামার গলা দিয়ে ক্ষীণ স্বরে বেরিয়ে আসে, আম্মা, যেও না আম্মা। তবে কোলাহলে সেই কথা মিলিয়ে যায়। একে একে সবাই হলুদ মাখায় শ্যামাকে। হলুদের পর গোসল করিয়ে লাল হলুদ রঙের মিশ্রণের একটা শাড়ি পরানো হয় শ্যামাকে। শ্যামার ভেজা চুলগুলো গামছা দিয়ে এখনও বেঁধে রাখা। উঠানের মধ্যে ছোট বাচ্চারা কালি দিয়ে মাখামাখি করছে। গ্রামের মহিলারা একে অপরকে হলুদ মাখিয়ে ভূত বানিয়ে দিয়েছে। বারান্দায় চেয়ারে বসে এইসব দেখছে শ্যামা। অলকা এক গ্লাস শরবত নিয়ে আসে মেয়ের জন্য। শরবতের গ্লাসটা শ্যামার হাতে দেওয়ার আগেই দেউরির কাছ থেকে একটা পুরুষালী কণ্ঠ ভেসে আসে। অলকা ভ্রু কুচকে তাকায় সেদিকে। উঠানের সব বাচ্চা এবং মহিলারা আওয়াজ পেয়ে একপাশে সরে দাঁড়ায়। দু একজন ফিস ফিস করে বলে ওঠে, জাফর ব্যাপারী এইখানে কেন আইছে? জাফর ব্যাপারীকে গ্রামের মাতব্বর বলা চলে। বয়স 60 পেরিয়েছে, চুলদারিতে পাক ধরেছে, তবুও তেজ কমেনি। পুরো গ্রামে তিনি তার দম্ভ ঘাটান। তিনটে বিয়ে করার পরেও ক্ষান্ত হননি তিনি। শ্যামার উপর আগে থেকে তার কুদৃষ্টি ছিল। গ্রামের এক মুরব্বীকে দিয়ে শ্যামার জন্য বিয়ের প্রস্তাব পাঠিয়েছিলেন একবার, কিন্তু অলকা কঠোরভাবে না করে দিয়েছিল প্রস্তাবে। অলকার জন্য এগোতে পারেননি তিনি। অলকা শ্যামার পাশে বারান্দায় ঠাই দাঁড়িয়ে আছেন। জাফর ব্যাপারীর আশায় কোনো প্রতিক্রিয়া দেখান না তিনি। জাফর ব্যাপারীর শাগরেদ মুখলেসকে ডাকতে ডাকতে ব্যাপারী সহ বাড়ির ভেতর প্রবেশ করেন। জাফর ব্যাপারী পান চিপোতে চিপোতে এগিয়ে যান বারান্দার দিকে। কেউ একজন একটা চেয়ার এনে দেয় বসার জন্য। জাফর ব্যাপারী শ্যামাকে লোলুপ দৃষ্টিতে পর্যবেক্ষণ করতে করতে পায়ের উপর পা তুলে বসে পড়ে চেয়ারে। মাথার উপর ছায়া থাকা সত্ত্বেও তার শাগরেদ মাথার উপর একটা ছাতা ধরে দাঁড়িয়ে আছে। ব্যাপারের দৃষ্টি অনুসরণ করে অলকা শ্যামাকে আড়াল করে সামনে দাঁড়ান। এতে ব্যাপারী একটু বিরক্ত হয় বটে। প্যাচ করে পানির পিক ফেলেন অলকার পায়ের কাছে। অলকা একবার তাকায় পায়ের দিকে, আবারও তীক্ষ্ণ দৃষ্টিতে তাকায় ব্যাপারের দিকে। অলকার দৃষ্টি দেখে ব্যাপারে নিঃশব্দে গাদুলিয়ে হাসেন। তিনি ভেঙানো গলায় বলেন, অবশেষে মাইয়ের বিয়া দিতেছেন? বাহ, খুব খুশি হইলাম আমি। তাই তো মাইয়ার আশীর্বাদ করতে আইলাম। অলকা গম্ভীর হয়ে জোরপূর্বক বলেন, ধন্যবাদ ভাই সাহেব, আপনি আইছেন, আমরা খুশি হয়েছি। শ্যামা তো আপনার মাইয়ার মতোই, আপনার আশীর্বাদ তো ওর কাছে পিতার আশীর্বাদ স্বরূপ। অলকার তীক্ষ্ণ খোঁচা দেওয়া কথায় জাফর ব্যাপারীর গা রেডি করে চলে ওঠে। দাঁতে দাঁত পিষে হাত মুঠো করে নেন তিনি। পেছনে কাউকে ইশারা করতেই একজন একটা প্যাকেট নিয়ে এগিয়ে যায় শ্যামার দিকে। শ্যামা গুটিয়ে যায় মায়ের পেছনে। অলকা মেয়েকে আড়াল করে সামনে এগোয়। হাতে প্যাকেট থাকা লোকটি দাঁড়িয়ে যায়। তারপর ব্যাপারের ইশারা পেতে হাতের প্যাকেটটা এগিয়ে দেয় অলকার দিকে। বিয়ের আয়োজন শুরু হয়ে গেছে। কিছুক্ষণের মধ্যে বরপক্ষ চলে আসবে। বাড়িতে কাছের সব আত্মীয় স্বজন এবং গ্রামের মানুষদের ভিড় জমেছে। শ্যামাকে সাজানোর আগে রূপা নিজের হাতে বোনকে ভাত মেখে খাইয়ে দিচ্ছে। শ্যামার চোখ ঘুমে আচ্ছন্ন হয়ে আছে। কাল অনেক রাত পর্যন্ত শ্যামার, রূপা, ফুলি, অলকা এবং বাকিরা মিলে গল্প করে কাটিয়েছে। অলকা অনেকবার শ্যামাকে ঘুমোতে বলেছিলেন, কিন্তু শ্যামা কথা শোনেনি। অলকাও আর বেশি জোর করেনি। সবাই ঘুমিয়ে গেলেও শ্যামার ঘুম আসছিল না। অবশেষে রাতের শেষ ভাগে একটু ঘুমিয়েছিল শ্যামা। আবার ফজরের সময় উঠতে হয়েছে। ঠিকঠাক ঘুম হয়নি। চোখের পাতা আপনা আপনি বন্ধ হয়ে আসছে ঘুমের তাড়নায়। রূপা শ্যামাকে খাইয়ে দিয়ে চোখ মুখে একটু পানি ছিটিয়ে দেয় শ্যামার। এতে শ্যামার ঘুমের রেশ একটু কেটে যায়। এবার শ্যামাকে সাজানোর পালা। বরপক্ষ আসতে বেশি সময় নেই আর। রূপা আর ফুলি মিলে শ্যামাকে লাল টকটকে বেনারসি পরিয়ে দেয়। মাঝ বরাবর সিথি করে মাথায় একটা খোপা বেঁধে দেয়। খোপা বেঁধে দেয় গাঁদা ফুলের মালা। চোখে গাঢ় কাজল, কপালে টিপ, ঠোঁটে হালকা ঠোঁট রঞ্জন, পায়ে আলতার সাথে হালকা পাতলা গয়না কাটে। লাল বেনারসির সাথে মাথায় লাল ওড়না। খুব বেশি ভারী সাজগোজ নয়।
তবে এই প্রথম এত সাজগোজ করলো শ্যামা। শ্যামাকে সাজানোর পর রূপা আর ফুলি হা হয়ে তাকিয়ে থাকে শ্যামার দিকে। রূপা শ্যামার কনিষ্ঠ আঙুলে একটা কামড় দিয়ে নজর কাটিয়ে দেয়। এদিকে ফুলি এখনও হা হয়ে তাকিয়ে আছে শ্যামার দিকে। শ্যামা তাকায় ফুলের দিকে, মিষ্টি হাসে শ্যামা। ফুলি এগিয়ে এসে শ্যামার হাত ধরে কাজলের টিকা লাগিয়ে দেয় শ্যামাকে। হঠাৎ হু হু করে কেঁদে ওঠে ফুলি। শ্যামা চমকে যায় ফুলির কাণ্ডে। কাঁদতে কাঁদতে ফুলি বলে, আমারে সাইরা সইলা চাইবি শ্যামা? তুই তো জানোস তুই আর আম্মা ছাড়া আমার আর কেউ নাই, কেউ দাম দেয় না আমাগো। তোকে ছাড়া আমি কেমনে থাকবো রে? আমার বকর বকরগুলো সারাদিন ক্যাডাই শুনবো, ক্যাডাই আমার মাথায় যত্ন কইরা তেল দিয়া দিব, ক্যাডাই আমার লগে গল্প করব। বল না শ্যামা, তোকে আমার খুব মনে পড়বো রে। ফুলির কান্নায় শ্যামা বিচলিত হয়ে পড়ে। দুই হাতে আগলে নেয় ফুলির মুখশ্রী। শ্যামার চোখ দিয়ে দুফোঁটা পানি গড়িয়ে পড়ে ফুলির মুখের উপর। ফুলি চকিতে তাকায় সেদিকে। শ্যামাকে কাঁদতে দেখে ফুলি হাতের উল্টো পিঠে চোখের পানি মুছে নেয়। গলা ভারী হয়ে আসে ওর। ফুলি বলে, খবরদার কানবি না শ্যামা, হ্যাঁ এক্ষুনি তোর আম্মা আইয়া পড়বো। তোরে কানতে দেখলে উনি কষ্ট পাইবো, কিন্তু আমার চোখে তো খুশিতে পানি চলে আইছিল, কিন্তু তুই একদম কানবি না। শ্যামা ফুপিয়ে ওঠে। এমন সময় ঘরের দরজায় কারো পায়ের শব্দ শুনে দুজনেই সচকিত হয়ে ফিরে তাকায় সেই দিকে। রূপা অলকার হাত ধরে টানতে টানতে ঘরের ভেতর নিয়ে আসছে। অলকা পেছন থেকে সাবধানী স্বরে বলছেন, আস্তে হাট রূপা, এই অবস্থায় তোর এমন দৌড়াদৌড়ি করা একদম ঠিক না আম্মা, আস্তে হাট। রূপা মাকে শ্যামার সামনে এনে দাঁড় করান। মাকে দেখে শ্যামা চোখের কোণে জমে থাকা পানিটুকু মুছে নেয়, ঠোঁট প্রসারিত করে হাসে সে। শ্যামাকে দেখে অলকা চোখ গোল গোল করে তাকিয়ে থাকেন। ধীরে ধীরে এগিয়ে যান শ্যামার কাছে, আলতো চুমু খান মীর কপালে। আমার শ্যামা সুন্দরী রে তো পুরাই পরীর মতো লাগতাছে রূপা, কারোর যেন নজর না লাগে। ময়না ঘরে এসে শ্যামাকে দেখে কোনো রকমে বলে, তোমার তো ভালোই লাগতেছে আপা। সবাই তাকায় ময়নার দিকে। এই প্রথম শাড়ি পরেছে ময়না, সাথে ভারী সাজগোজ। এমনিতেই ময়না সুন্দরী, তার উপর এত সাজগোজে আরও অনেক সুন্দর লাগছে ওকে। অলকা গম্ভীর গলায় বলেন, তুই এত সাজগোজ করছস কেন? তুই জানিস না এইসব আমার পছন্দ নয়? কেন আম্মা, আপা এত সাজুগুজু করছে, তুমি আপারে তো কিছু কইলা না? ওর আজ বিয়া, তাই ও সাজছে। ময়না ফোঁস করে নিঃশ্বাস ছেড়ে ঘর থেকে বেরিয়ে যায়। শ্যামা চোখ সরিয়ে মায়ের দিকে তাকিয়ে বলে, আমার সত্যি ভালো লাগতেছে আম্মা। নিজেরে দেখিস নাই এখনো? শ্যামা দুই দিকে মাথা নাড়ায়। অলকা মুচকি হেসে একটা আয়না ধরে মেয়ের সামনে। শ্যামা নিজেকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখে নেয়। ফুলি বলে, তুই আয়নায় দেখ নিজেকে আর বল তুই কতটা সুন্দর। তুই বল আমি সুন্দর, কারণ তুই সুন্দর, অনেক সুন্দর, মনেও আর মুখেও। তোর মতো সুন্দর মাইয়া আমি অনেক কম দেখছি রে। তোর এই কোমল মুখশ্রী, নরম চাহনি, শান্ত পুকুরের মতো গভীর দুইটা চোখ, সব মিলিয়ে তুই অনেক সুন্দর শ্যামা। শ্যামার চোখ ছলছল করে ওঠে। টুপ করে এক ফোঁটা জল গড়িয়ে পড়ে। এতদিনের সব অপমান মনে পড়ে যায় ওর। অলকা শ্যামাকে সান্ত্বনা দেয় না, শেষবারের মতো কাঁদতে দেয় তিনি শ্যামাকে। অলকার চোখ চিকচিক করে ওঠে। মেয়ের সামনে কাঁদতে চায় না অলকা, কিন্তু চোখের পানিও বাধা মানতে চায় না। খুব কষ্ট হয় অলকার। বুকের ওপর যেন কেউ পাথর চাপিয়ে দিয়েছে। বাইরে থেকে শোরগোল শোনা যায়, বড়াইছে বড়াইছে। অনেকের সম্মিলিত কণ্ঠ ভেসে আসে একসাথে। অলকা চোখের পানি মুছে নিয়ে বরণ করতে চলে যায়। ফুলি শ্যামার বাহুতে হালকা ধাক্কা দেয়। শ্যামা হাসে, নরম কণ্ঠে জবাব দেয়, আমার প্রত্যেকটা সিদ্ধান্তে আমি খুশি ছিলাম আপা। আম্মা আমার জন্য যেইটা করব ওইটা থাইকা ভালো, আমার জন্য আর কিচ্ছু হইব না। রূপা তৃপ্ত শ্বাস ফেলে হাসে। বাড়ির বাইরে থেকে কোলাহল ভেসে আসছে। বোঝাই যাচ্ছে অনেক মানুষের সমাগম ঘটেছে বাড়িতে। শ্যামার বুক অজানা ভয় টিপ টিপ করছে। ঘন ঘন শ্বাস নিচ্ছে সে। অলকা এই প্রথম দেখল মানিককে। প্রথম দেখাতেই চোখ আটকে যায় অলকার। ছবির থেকে বাস্তবে অনেক বেশি সুদর্শন মানিক। আশেপাশে সবাই এসে ভিড় জমিয়েছে বরকে দেখার জন্য। আড়ালে আবডালে অনেকেই অনেক কথা বলা বলি করছে। অলকা কোনো কিছুকে পাত্তা না দিয়ে মিষ্টি খাইয়ে জামাইকে বরণ করে নেন। রঙিন কাপড়ে ঘেরা একটা জায়গায় চৌকির উপর মানিককে বসানো হয়।
প্রথম থেকেই মানিকের থমথমে মুখশ্রীর নজরে আসে অলকার। তিনি পাত্রপক্ষের সবার বসার জায়গা করে দেন। শুরু হয় তাদের আপ্যায়ন। পাত্রপক্ষ আসার পর থেকে মুখলেসের দেখা মিলছে না। কাকরিবুড়ি তো সেই দুপুরে ঘরের ভেতর ঢুকেছেন আর বের হননি। অলকা ওনাকে বের করার চেষ্টা করেনি। কিছুক্ষণ পর মুখলেসের দেখা মেলে। পাত্রের মামার সাথে এখনই কিছু একটা বিষয় নিয়ে আলোচনা করছে মুখলেস। অলকা এগিয়ে যান সেই দিকে। অলকাকে দেখে পাত্রের মামা এবং মুখলেস দুজনেই তাদের কথা থামিয়ে দেন। অলকা পাত্রের মামার সাথে কুশল বিনিময় করে, তবে তার আচরণ এবং কথাবার্তা অলকার কাছে কেমন যেন লাগলো। মনে হলো পাত্রের মামা কোনো কিছু নিয়ে অসন্তুষ্ট। অলকা তাকে উদ্দেশ্য করে বলেন, কি হয়েছে ভাই সাহেব, আমাদের আয়োজন কি আপনাকে পছন্দ হয় নাই? অলকার প্রশ্নের কোনো উত্তর করেন না পাত্রের মামা। তিনি একবার মুখলেসের দিকে তাকিয়ে সেইখান থেকে হাত গুটিয়ে চলে আসেন। অলকা মুখলেসকে কিছু জিজ্ঞেস করতে গেলে তিনি ওর রাগী দৃষ্টিতে অলকার দিকে একবার তাকিয়ে সেখান থেকে চলে আসেন। বিয়েবাড়ির হয়ে হুল্লোড়ে কেটে গেল কিছুক্ষণ। বরপক্ষের প্রায় সবারই খাওয়া দাওয়া শেষ। এবার বিয়ে পড়ানোর পালা। কাজী মাওলানা সবাই হাজির বিয়ে পড়ানোর জন্য। পাত্র তখন থেকে সেই এক ভঙ্গিতে বসে আছে। কাজী বিয়ে শুরু করতে চাইলে পাত্রের মামা বারবার বারণ করছেন তাকে। অলকার মন কেমন গাইছে। অস্থির হয়ে যাচ্ছেন অলকা। বারবার মুখলেসের সাথে পাত্রের মামা কোনো কিছু নিয়ে তর্ক করছেন সবার আড়ালে। এবার মুখলেস কাকরিবুড়ি আর পাত্রের মামাকে গেটের বাইরে যেতে দেখে পাত্রের কাকা বিয়ে শুরু করার হুকুম দেন। কাজী সাহেব বিয়ের জন্য সমস্ত কিছু তৈরি করে ফেলেন। এবার শুধু পাত্রপাত্রীর সম্মতি নেওয়ার পালা। প্রথমে শ্যামার সম্মতি নেওয়ার জন্য কাজী সাহেব এবং মাওলানা সহ বাকিরা উঠে দাঁড়ায়। শ্যামা ঘরে খাটের মাঝ বরাবর গুটিসুটি হয়ে বসে আছে। অলকা আশেপাশে চোখ বুলিয়ে মুখলেসকে খুঁজতে থাকে, কিন্তু তাকে না পেয়ে নিজেই সবাইকে নিয়ে এগোয় ঘরের দিকে। সবাই বারান্দায় পা ফেলতে একটা হুঙ্কার শুনতে পায়, থামো সবাই, এই বিয়ে হইব না। এক মুহূর্তেই পুরো বিয়ে বাড়ি নিস্তব্ধ। কোলাহলপূর্ণ বিয়ে বাড়ি যেন মরার বাড়িতে পরিণত হয়ে গেল। সবার পাগুলো বারান্দাতেই আটকে আছে। একই সাথে সবাই ফিরে তাকালো পেছনে। পাত্রের মামা দাঁড়িয়ে আছেন। রীতিমতো রাগে হিসহিস করছেন তিনি। পেছনে নতজানু হয়ে দাঁড়িয়ে আছে মুখলেস। পাত্রের কাকা শুকনো একটা ঢোক গিলে তাকালো অলকার দিকে। অলকা কিছুই বুঝতে পারছেন না, হঠাৎ কেনই বা পাত্রের মামা বিয়ে আটকালেন। মাওলানা সাহেব গলা খাকারি দিয়ে বলে উঠলেন, বিয়ের মতো এমন শুভ কাজে বাধা দেওয়ানের মানে কি সাহেব? কাজী সাহেবও তাল মিলিয়ে বললেন, ঠিকই তো। দেখেন ভাই, এই বিয়া পড়ানোর লাইগা সেই কখন থাইকা অপেক্ষা কইরা বসে আছি, আর অপেক্ষা করতে পারছি না। আমগরতেও বাড়িও ফিরতে হইব নাকি? শুভ কাজে দেরি করতে নাই, চলেন তো তাড়াতাড়ি কাজটা সাইরা ফেলাই। আপনার কি কানে খাটো নাকি? একবার কইলাম না এই বিয়ে হইব না। হইব না মানে হইব না। ওই মাইয়া আমরা ঘরে তুলব না। পাত্রের মামার রুষ্ট কণ্ঠ। কারোর মুখে কোনো রানী। বিয়ে বাড়ির সকল আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী মুহূর্তে সবাই জড়ো হয়ে গেল একদিকে। অলকা কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেলেন। মস্তিষ্ক কাজ করছে না তার। সব কিছু তো ঠিক ছিল, তাহলে এখন এইসব কী হচ্ছে? তিনি জিভ দিয়ে অধর ভিজিয়ে বলেন, এইসব কি কইতাছেন বিয়াই সাহেব? বিয়া হইব না মানে? এটা কেমন মস্করা করতাছেন আপনি? আপনারা তো নিজেরাই বিয়া ঠিক করছিলেন, তাইলে কেন বিয়া হইব না? অলকার অধৈর্য কণ্ঠ। পাত্রের মামা বলে ওঠেন, বিয়ে আমরা ঠিক করেছিলাম ঠিকই, কিন্তু তার সাথে 30,000 টাকা যৌতুকও ঠিক করা হয়েছিল। আপনি বোধহয় সেইটা জানেন না। কথা আছিল বিয়ে পড়ানোর আগে সেই টাকা আমাদের হাতে বুঝা দিয়ে হইব, কিন্তু আপনারা তো পাল্টি মারলেন। কি ভাবছিলেন আপনারা? আপনাকে ওই কালা মাইয়াডারে আমরা এমনি এমনি শখ কইরা ঘরে তুলতেছি? একে তো আপনার মাইয়ারে গায়ের রঙের কোনো স্ত্রী নাই। আপনার ভাগ্য ভালো, আমরা খালি 30,000 টাকা যৌতুক চাইছিলাম। যৌতুক দিলে আমাকে কোনো সমস্যা আসিল না, কিন্তু আপনারা তো ওই কালা মাইয়াটার কোনো রকমে আমাদের ঘাড়ে বসাই দিতে চাইছিলেন। কি ভাবছিলেন আপনারা আমরা কিছু বুঝুম না? একই সাথে এতগুলো কথা বলে পাত্রের মামা একটা শ্বাস নেন। তার কথায় অলকা স্তব্ধ হয়ে যান। আপনি 2 পা পিছিয়ে যান তিনি। যৌতুকের তো কোনো কথা ছিল না।
পাত্রপক্ষ তো কোনো কিছু দাবি করেননি অলকার সামনে, না গাড়ি না বাড়ি না টাকা পয়সা, তারা তো শুধু শ্যামাকে চেয়েছিল। অলকা বারান্দার খুঁটি ধরে থপ করে মাটিতে বসে পড়েন। সব কিছুই কেমন এলোমেলো হয়ে যাচ্ছে তার কাছে। আশেপাশে সবাই নানান ধরনের কথা বলাবলি করছে, অলকার কানে বিচ্ছে কথাগুলো। এইদিকে বাইরে হঠাৎ এমন নিস্তব্ধতায় ব্যাকুল হয়ে পড়েছে রূপা আর ফুলি। এতক্ষণ তো বিয়েবাড়ির শোরগোল শোনা যাচ্ছিল, তবে এখন শুধু কয়েকটা অস্পষ্ট কণ্ঠ ভেসে আসছে ঘরের ভেতর। শ্যামা বড় একটা ঘুমটা টেনে বসে আছে। রূপা শ্যামার পাশে বসে বারবার দরজার দিকে তাকাচ্ছে। একটু আগে খবর পেয়েছে কাজী সাহেব আসছেন বিয়ে পড়ানোর জন্য, কিন্তু এখনও দেখা নেই কারো। বাইরের কোলাহল কেমন বন্ধ হয়ে গেছে। ফুলি পায়চারি করছে খাটের পাশে। এমন সময় মৌমেনার 12 বছরের ছেলে মোহিত দৌড়ে আসে। শ্যামা আপার বিয়া হইব না, শ্যামা আপার বিয়া হইব না।